আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন পটোয়ারি, জুনিয়র ইন্সট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি, তোমাদের সামনে আর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এবার দেখি আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় আয় এবং তার বিভিন্ন দিক। আমাদের সাবজেক্ট আছে সোশ্যাল সায়েন্স। তো আমাদের এবার আলোচনার বিষয় হলো জাতীয় আয় এবং জাতীয় আয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে আমরা দেখি জাতীয় আয় বলতে কি বোঝায়। তো আমরা দেখলাম কি যে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যটাকে সাধারণত আমরা জাতীয় আয় বলে থাকি, কিন্তু অর্থনীতিতে এইটুকু বলে কিন্তু সিদ্ধান্ত প্রকাশিত হয় না। অর্থনীতির ভাষায় বলা হয় একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ উৎপাদনের উপাদানগুলো, যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভূমি, শ্রম, মূলধন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে সংগঠন। তো সংগঠন ব্যতীত এই তিনটি বিষয়, ভূমি, শ্রম এবং মূলধন, এই তিনটা উৎপাদন কাজে ব্যবহৃত যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয়, তা আর্থিক মূল্য বা বাজার মূল্যকে আমরা জাতীয় আয় বলে আখ্যায়িত করব। অর্থাৎ জাতীয় আয়টা হলো কি একটি দেশের মানুষের অর্জিত আয়ের সমষ্টি। জাতীয় আয়ের মধ্যে সাধারণত বস্তুগত বা অবস্থাগত দ্রব্য সামগ্রী অন্তর্ভুক্ত থাকে। তো আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম বস্তুগত দ্রব্য সামগ্রী, অবস্থাগত দ্রব্য সামগ্রী কি বলা হয়। তারপর দেখি সেটা হচ্ছে যে সকল দ্রব্য সামগ্রী ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে এবং এক জায়গাতে কোনো জায়গায় আনা নেওয়া করা যায়, সেটা হচ্ছে বস্তুগত দ্রব্য সামগ্রী। অন্যথায় অবস্থাগত দ্রব্য সামগ্রী কোনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না, এমন সকল বস্তুকে আমরা অবস্থাগত দ্রব্য সামগ্রী বলে আখ্যায়িত করে থাকি। তো আমরা দেখি যে অর্থনীতিতে জাতীয় আয় সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ কি কি ধারণা পোষণ করেছিলেন। অর্থনীতিবিদ টেলর বলেছিলেন যে শ্রম ও মূলধনের আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়। আর অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছিলেন একটি অর্থনীতিতে দ্রব্য সামগ্রী সেবা কর্মের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয়। তো এই জাতীয় আয়ের আলোচনা থেকে বা জাতীয় আয়ের বিষয়গুলো থেকে আমরা যে বিষয়টা জানতে পারি জাতীয় আয় সম্পর্কে, তার মধ্যে একটা হচ্ছে জাতীয় আয় হলো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ের মোট আয়। দ্বিতীয় হচ্ছে একটি পণ্য সেবার আর্থিক মূল্য নির্ধারণ করে। আর তৃতীয়, এটি একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নির্দেশ করে থাকে। 4 নম্বর, এর মাধ্যমে অর্থাৎ জাতীয় আয়ের মাধ্যমে কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। তাহলে পরিশেষে আমরা জাতীয় আয়ের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, নির্দিষ্ট সময় মানে সাধারণত 1 বছরে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে জাতীয় আয় বলা হয়। আমরা দেখলাম জাতীয় আয় কি। এবার দেখি জাতীয় আয়ের পরিমাপ। আমরা জাতীয় আয়টা কিভাবে পরিমাপ করব? বলতে যে পদ্ধতিতে কোনো দেশের জাতীয় আয় হিসাব বিশ্লেষণ করা হয় তাকে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি বলে। তো এই জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি হচ্ছে 3টা, যারা 1 উৎপাদন পদ্ধতি, 2 আয় পদ্ধতি, 3 হলো ব্যয় পদ্ধতি। এবার আমরা এই 3টি পদ্ধতির বিষয়ে আলোচনা করি। যে এক হচ্ছে কি উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করতে যাই, সেক্ষেত্রে কি বলা হয়েছে এক নির্দিষ্ট সময়ে মধ্যে কোনো দেশের উৎপাদনের উপাদান সমূহ কাজে লাগিয়ে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্য সমষ্টি বলা হয় উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণ। তো যদি কোনো নির্দিষ্ট দেশে n সংখ্যক উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সেবা কর্মাদি যদি x1, x2, xn এবং এর বাজার মূল্য যদি p1, p2 হয়, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা পাই জাতীয় আয়টা হচ্ছে পণ্য ও সেবা কর্মাদির উৎপাদন এবং তার বাজার মূল্য থেকে হস্তান্তর পাওনা, অবসরজনিত খরচ বা মূলধনের ব্যবহারজনিত ব্যয়, পরোক্ষ ব্যয় বাদ দিলে সেই সাথে যদি ভর্তুকি যোগ করা হয়, তাহলে আমরা জাতীয় আয় পাবো। এখানে ওই সংখ্যাটাকে উৎপাদন পদ্ধতিতে আমরা যে সংখ্যাটা দিয়েছিলাম বা যে সমীকরণটা দাঁড় করেছিলাম, সেটাকে ইংলিশে আমরা একটা সমীকরণ দাঁড় করাইছি। তারপরে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় বা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় দেখতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হয় বা বিবেচনা রাখতে হবে। তার মধ্যে এক হলো কি পণ্য ও সেবার বাজার মূল্য ধরতে হবে। বর্তমানে পণ্য সেবার বাজার মূল্য
দ্বিতীয় উৎপাদনে আর্থিক মূল্য থাকবে, তৃতীয় বৈধ উৎপাদন অন্তর্ভুক্ত হবে, যেমন মাদকদ্রব্য উৎপাদন আইন দ্বারা স্বীকৃত নয় বলে এর মূল্য কখনোই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হতে পারে না। তো চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়লে বা চাহিদা হ্রাসের কারণে দাম কমলে অতিরিক্ত লাভ বা লোকসান অন্তর্ভুক্ত করা যাবে না, দ্বৈত গণনা করা যাবে না। জাতীয় আয়ের সাথে বিদেশ থেকে অর্জিত আয় যোগ ও বিয়োগ, জাতীয় আয় থেকে বিদেশ থেকে প্রদত্ত আয় যোগ করতে হবে, বাদ দিতে হবে। এবার আমরা দেখি দ্বিতীয় পদ্ধতি, আয় পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে নির্ধারণ করা হয়। একটি পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে কোন দেশের পণ্য সেবা উৎপাদনে নিয়োজিত বিভিন্ন উপকরণের আয় যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়। যে উৎপাদনের 4টি উপকরণ আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এদের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, এই 4টি আয় যোগ করতে হচ্ছে জাতীয় আয়। তো আয় পদ্ধতিতে আমরা বলতে পারি যে জাতীয় আয় হচ্ছে খাজনা, খাজনার সাথে মজুরি যোগ হবে, মজুরির সাথে সুদ, সুদের সাথে মুনাফা এবং হস্তান্তর পাওনা, অবচয়জনিত খরচ বা মূলধনের ব্যয়জনিত খরচ পরোক্ষ কর বাদ দিতে হবে, তাহলে আমরা জাতীয় আয় পাবো। তো জাতীয় আয় সংজ্ঞাটাকে যদি আমরা ইংরেজিতে বিশ্লেষণ করি তাহলে কি হয় যে ইনকাম, ন্যাশনাল ইনকাম, এটা সমান হচ্ছে কি আর প্লাস ডব্লিউ প্লাস আই প্লাস পি প্লাস মাইনাস টিপি মাইনাস ডিসি অর সিসিএ মাইনাস আইটি প্লাস এসবি। তো এক্ষেত্রে আমরা যে সংকেতগুলো লিখলাম, আর মানে হচ্ছে কি রেন্ট মানে খাজনা, ভাড়া দেয়া, তারপর ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে ওয়েজেস, ওয়েজেস হলো মজুরি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট সুদ, আর পি মানে হচ্ছে প্রফিট মুনাফা, টিপি হলো ট্রান্সফার অফ পেমেন্ট অর্থাৎ হস্তান্তর পাওনা, ডি সি হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ অবচয়জনিত খরচ, আর সিসি হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর্থাৎ মূলধনের ব্যবহারজনিত ব্যয়, আইটি ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর, আর এসবি হচ্ছে সাবসিডি অর্থাৎ ভর্তুকি। আমরা দেখলাম আয় পদ্ধতিতে কিভাবে মূল্যায়ন করা হয়। এখন আয় পদ্ধতিতে পরিমাপের ক্ষেত্রে কয়েকটি বিষয় দৃষ্টি রাখতে হয়, যেমন আয় গণনাকৃত সময়ের মধ্যে হতে হবে, আর সকল হস্তান্তর পাওনা গণনা থেকে বাদ দিতে হবে, অর্জিত আয় বৈধ হবে, অবৈধ আয় গণনা অন্তর্ভুক্ত হতে পারে না, বয়স্ক ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা জাতীয় আয় থেকে বাদ দিতে হবে, আর যে সকল সেবামূলক কাজের আর্থিক মূল্য নেই তা জাতীয় আয় অন্তর্ভুক্ত করা যাবে না। এবার দেখি আমরা ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়টা আমরা কিভাবে বিবেচনা করি। তো ব্যয় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের সকল নাগরিক যে পরিমাণ ব্যয় করে উক্ত ব্যয়গুলি যোগ করে জাতীয় আয় নির্ধারণ করা হয়, অর্থাৎ ব্যক্তিগত ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। তো জাতীয় আয়টা হচ্ছে কি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নিট রপ্তানি, হস্তান্তর পাওনা, অবচয়জনিত খরচ বা মূলধনের ব্যবহারজনিত খরচ আর পরোক্ষ ব্যয়ের বিয়োগফল থেকে। তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় কয়েকটি বিষয়ের উপর এক হচ্ছে কি ব্যয় চলতি সময়ের মধ্যে হতে হবে, সকল ব্যয় বৈধ হবে, অবৈধ ব্যয় গণনা অন্তর্ভুক্ত হবে না, সকল প্রকার হস্তান্তর ব্যয় বাদ দিতে হবে, যেমন দান, অনুদান, ভিক্ষা ইত্যাদি কখনোই জাতীয় আয় অন্তর্ভুক্ত হতে পারে না, মোট ব্যয় হতে পরোক্ষ ব্যয় বাদ দিতে হবে। এবার দেখি আমরা আরেকটা বললাম যে ব্যয় পদ্ধতির নির্দিষ্ট কিছু বিষয়, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কি অর্থনৈতিক বাণিজ্যের রপ্তানি উদ্বৃত্ত জাতীয় আয় হিসাবে যোগ করতে হবে, সরকারি ও বেসরকারি উভয় প্রকার বিনিয়োগ হতে অবচয় বাদ দিতে হবে, এবং বৈদেশিক বাণিজ্যের নিট পাওনা জাতীয় আয়ের সাথে নিট যোগ এবং নিট দেনা বিয়োগ করতে হবে। তো উপরোক্ত 3টি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য আমরা যে 3টি পদ্ধতিতে পৃথক জাতীয় আয় পরিমাপ করা হলেও প্রাপ্ত জাতীয় আয় পরস্পর সমান হবে, অর্থাৎ আয় পদ্ধতি হোক, ব্যয় পদ্ধতি হোক অথবা উৎপাদন পদ্ধতি হোক, সকল পদ্ধতিতে আয়ের পরিমাণটা সমান থাকবে। তো এবার আমরা আয়ের সাথে জাতীয় আয়ের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তার মধ্যে এক হচ্ছে কি মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় যেটা আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি বলি। তো একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর একটি দেশের জনগণ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা যে আয় করে তাও জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। পণ্য ও সেবা উৎপাদনের ঠিক থাকলেও বাজার মূল্যের ওঠানামার কারণে মোট জাতীয় উৎপাদন বাড়তে বা কমতে পারে। তো এই মোট জাতীয় উৎপাদন সম্পর্কে কিছু অর্থনৈতিক ধারণা করেছিলেন, তার মধ্যে
ডেওয়ার্ড চার্নের মতে তিনি বলেছিলেন মোট জাতীয় উৎপাদন হচ্ছে এক বছরের মধ্যে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য সেবার বাজার মূল্যের সমষ্টি। আর এমসি দেশ বলেছিলেন মোট উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকের উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবা। তো উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ মোট জাতীয় উৎপাদন সম্পর্কে আমরা বলতে পারি মোট জাতীয় উৎপাদনটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছরের জন্য গণনা করা হয়। শুধু চলতি বছর উৎপাদনের অন্তর্ভুক্ত করতে হবে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করতে হবে, বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও সেবা এখানে আসবে না এবং মূলধনী লাভ লোকসান এর অন্তর্ভুক্ত হবে না। তো পরিশেষে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর একটি দেশের অভ্যন্তরে ও বাহিরে বসবাসরত সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। এবার দেখি আমরা মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়, যাকে আমরা ইংরেজিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। তাহলে মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবার মূল্য ধরতে হবে। ভৌগোলিক সীমারেখার বাইরে উৎপাদন সেটা আসবে না। দেশের অভ্যন্তরে বিদেশিরা যে পণ্য ও সেবা উৎপাদন করে তা এতে অন্তর্ভুক্ত হয়। আর বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকরা যে পণ্য ও সেবা উৎপাদন করে তা মোট দেশজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে না। তো মোট দেশজ উৎপাদন সম্পর্কে টেলর বলেছিলেন মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতি নতুন উৎপাদিত সকল পণ্য সেবা মূল্যের পরিমাণ। আর ডেভিড ব্যাগ বলেছিলেন উৎপাদনের উপকরণের মালিক যে কেউই হোক না কেন মোট দেশজ উৎপাদন হচ্ছে দেশীয় উৎপাদনের অর্থনীতিতে উপস্থিত উৎপাদনের উপাদান দ্বারা উৎপাদনের পরিমাণ। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা দেশজ উৎপাদন সম্পর্কে যে বিষয়গুলো জানতে পারি তার মধ্যে একটি হচ্ছে কি এটি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছর ধরে হিসাব করা হয়। পণ্য ও সেবার আর্থিক মূল্য ধরা হয়। এতে ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হয় এবং দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হয়, তবে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন এখানে আসে না। অবশেষে আমরা বলতে পারি মোট দেশজ উৎপাদন হচ্ছে এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য আছে মোট দেশজ উৎপাদন। তো এবার দেখি আমরা নিট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়, যাকে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ এনএনপি বলে। মূলধন সামগ্রী উৎপাদন কাজে ব্যবহৃত হলে ক্ষয়প্রাপ্ত হয়। মূলধন সামগ্রী উৎপাদন কাজে ব্যবহৃত হয় এইসব সামগ্রীকে পুনঃ উৎপাদন করার জন্য কিছু ব্যয় করতে হয়, এই ব্যয়কে আমরা অবচয়জনিত ব্যয় বলি। তো মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত খরচ বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। ডেওয়ার্ড আইচার্ন বলেছিলেন নিট জাতীয় উৎপাদন বলতে বোঝায় অবসর প্রাপ্তির পর সকল চূড়ান্ত পণ্য সেবা বাজার মূল্য। তো এমসি বেইস বলেছিলেন কোন দেশের মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন ব্যবহারজনিত বাধা বাদ দিয়ে নিট জাতীয় উৎপাদন পাওয়া যেতে পারে। তো এই ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হই। তার মধ্যে নিট জাতীয় উৎপাদন হিসাব করার পূর্বে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হবে। এক্ষেত্রে মূলধনে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় গণনা করতে হবে। মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বিয়োগ করতে হবে এবং এটি একটি নির্দিষ্ট সময়ের নগদ প্রবাহের গণনা। পরিশেষে আমরা বলতে পারি মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। এবার আমরা দেখি অর্থনীতির আরো দুটি বিষয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়। তো অনেক অর্থনীতিবিদ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করেন, কিন্তু প্রকৃতপক্ষে ধারণা দুইটি ভিন্ন ভিন্ন অর্থাৎ এক নয়। অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়ন ভিন্ন ভিন্ন অর্থ নির্দেশ করে। অর্থনৈতিক উন্নয়ন শব্দটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পক্ষান্তরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নেরই একটা অংশ হিসেবে ধরা হয়। সাধারণভাবে যদি আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন অনুন্নত দেশের জন্য ব্যবহৃত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত দেশের জন্য ব্যবহৃত হয়। কারণ কি অনুসৃত দেশের যে কোনো ধরনের উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়ন বলা চলে, কিন্তু উন্নত দেশের সকল খাতে উন্নত অবস্থায় বিরাজ করে, তাই উন্নয়ন খাত সেখানে উন্নয়ন স্বরূপ বিবেচনা না হয়ে প্রবৃদ্ধির বিবেচনা হয়। অর্থাৎ যে সকল দেশগুলো উন্নত সেখানে সকল ক্ষেত্রগুলো উন্নত থাকে, যার কারণে সেখানে উন্নয়ন বলতে কোনো শব্দ হয় না, সেখানে তারা প্রবৃদ্ধি ব্যবহার করে থাকে। তো অর্থনৈতিক উন্নয়ন
প্রবৃদ্ধি সম্পর্কে অর্থনীতিবিদের কিছু মতামত আমরা দেখি। মডিসন বলেছিলেন, উন্নত দেশগুলিতে মানুষের আয় সীমা বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে এবং অনুন্নত দেশে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। আর কিন্ডলবার্গার এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো অধিক উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়ন অধিক উৎপাদন এবং যেসব কারিগরি কৌশল প্রতিষ্ঠানের মাধ্যমে যে উৎপাদন বিতরণ সম্পাদিত হয় তাদের পরিবর্তন উভয়কে বোঝানো হয়। ফ্রিজম জন ফ্রিডম্যান তিনি বলেছিলেন, সামাজিক ব্যবস্থাকে কোনো কাঠামোগত পরিবর্তন না করে এক বা একাধিক মাত্রায় প্রসার ঘটানোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আবার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সামাজিক ব্যবস্থার নতুন কোনো কাঠামোর পরিবর্তন আনয়ন করা। তো উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধি এমন একটি প্রক্রিয়া যার দ্বারা দেশের জাতীয় আয়, মাথাপিছু আয় ইত্যাদি বাৎসরিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। আর অন্যদিকে আমরা বলতে পারি অর্থনৈতিক উন্নয়ন বলতে দেশের জাতীয় আয়, মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও জীবনযাত্রার মানের ক্রমোন্নতির এক দীর্ঘকালীন প্রক্রিয়াকে বোঝায়। অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তিত হয় এবং সমাজে নতুনতার গতিবেগ সৃষ্টি হয়। উন্নয়ন শুধুমাত্র উৎপাদনের পরিমাণ বাচক পরিবর্তনই আনয়ন করে না, সাথে সাথে গুণবাচক পরিবর্তনও আনয়ন করে। তো উন্নয়ন প্রবৃদ্ধি এবং হ্রাস দুটোই ধারণা ধারণ করে। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তাতে অর্থনৈতিক উন্নয়ন না হতে পারে, কারণ দারিদ্র্য, বেকারত্ব, অসম বন্টন ইত্যাদি কারিগরি কাঠামোগত পরিবর্তন অনুপস্থিতির কারণে দেশ আগের অবস্থাতে থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন কখনো অসম্ভব। অতএব এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো অর্থনৈতিক উন্নয়নের একটা অংশ। এবার আমরা আলোচনার দ্বার প্রান্তে আসলাম। দেখি আমরা এই বিষয় থেকে কি কি বিষয় আলোচনা করলাম বা জানতে পারলাম। 1 নম্বরে শিখলাম জাতীয় আয় বলতে কি বোঝায়। দ্বিতীয় শিখলাম কি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কিভাবে পরিমাপ করা হয়। 3 নম্বর আমরা দেখলাম জাতীয় আয় পরিমাপ পদ্ধতিগুলো কিভাবে কাজ করে। 4 নম্বরে শিখলাম মোট জাতীয় উৎপাদন কি। পরে শিখলাম কি মোট দেশজ উৎপাদন। তারপর দেখলাম নিট জাতীয় উৎপাদন কি। অবশেষে আমরা দেখলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন বলতে কি বোঝায় এবং অর্থনৈতিক জাতীয় সম্পর্ক কি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান বা অনলাইন মাধ্যমে এই লেকচার বা পাঠদানকে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ভালো থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।